রুলসবিহীন গ্রামার শেখার অনন্য প্রয়াসের সাথে আছি আমি ইংলিশ ভাই। এখন আমরা কথাবার্তা বলবো বেসিক আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের পার্ট 3 নিয়ে। বিগত যে পার্টগুলি আমরা আলোচনা করেছি 1 এবং 2 নম্বর পার্ট, সেগুলোতে আমরা 3টা কাজ সম্পর্কে শিখেছিলাম। সেই কাজগুলোকে আমরা এখানে মার্ক করে রেখেছি প্রত্যেকটা বাক্যে, খেয়াল করেন। 1 নাম্বার হচ্ছে যে ফাইনিট ভার্ব খুঁজে বের করা। দেখেন আমরা কিন্তু হলুদ দাগ দিয়ে রেখেছি সবগুলো, আমরা যেহেতু এটা বের করে ফেলছি আগের বাক্যে। তারপরের বাক্যেও খেয়াল করেন, এই যে ইজ রিডিং একটা ফাইনিট ভার্ব, এটাকে আমরা হলুদ মার্ক করে রেখেছি, এবং পরের বাক্যে ইজ একটা ফাইনিট ভার্ব। এই হলুদ মার্ক করা চিহ্নগুলোকে আমরা কি বলবো? ফাইনিট ভার্ব। এটা কাজ আমরা শিখে ফেলেছি বিগত 2টি ক্লাসের মধ্যে। হ্যাঁ, তারপর 2য় নম্বর কাজ আমাদের ছিল সাবজেক্ট বের করা। এটা আমরা সাবজেক্ট বের করে ফেলেছি, জন্য আমরা কি করছি? লাল চিহ্ন করে রেখেছি। আপনারা হয়তো বুঝতে পারছেন যে এই কাজগুলো আমরা বিগত দিনে করে আসছি। হ্যাঁ, 3য় নাম্বার কাজ হচ্ছে বাক্যে কোনো ধরনের এক্সটেনশন আছে কিনা। প্রথম বাক্যে এক্সটেনশন আমরা খুঁজে পাবো দুইভাবে, একটা হচ্ছে প্রিপোজিশন যুক্ত অংশ, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে এমপিটি, ম্যানার প্লেস টাইমের মধ্যে কোনো কিছু আছে কিনা। তাই তো আমরা প্রথম বাক্যে পাই নাই, এই কারণে বাক্যের মূল অংশ হচ্ছে এই পর্যন্ত। দ্বিতীয় বাক্যেও আমরা কোনো ধরনের ম্যানার প্লেস টাইম বা প্রিপোজিশন যুক্ত অংশ পাই নাই, তার মানে ফুল স্টপ পর্যন্ত বাক্যের মূল অংশ। পরের বাক্যে এসে আমরা ম্যানার প্লেস টাইম থেকে ডাউন অংশটা প্লেস হিসেবে পেয়ে গেছি, এই কারণে এটাকে আমরা এক্সটেনশন বলছি। আর যেই ওয়ার্ডটা আমাদের কাছে এক্সটেনশন বা যেই অংশটা আমাদের কাছে এক্সটেনশন হয়, সেই অংশটাকে আমরা কি বলতে পারি বলেন তো? সেই অংশটা সমান এটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল। ওকে, কি বলা যায়? অ্যাডভার্বিয়াল। তাহলে একটা ওয়ার্ড থাকলে আমরা সবসময় কি বলবো? অ্যাডভার্ব বলবো। ডাউন শব্দটা এখানে অ্যাডভার্ব হয়ে গেছে ব্যবহারগত দিক থেকে। ওকে, তারপর খেয়াল করেন যে আমাদের পরের বাক্যে এসে আমরা এক্সটেনশন পেয়ে গেছি। খেয়াল করেন, এই যে ফর মানে হচ্ছে প্রিপোজিশন যুক্ত অংশ যেটা আছে আমাদের কাছে, এটা এক্সটেনশন হয়ে গেছে। আমরা গত ক্লাসে আমরা কি করতে পারছি? এটাকে আইডেন্টিফাই করতে পারছি। ওকে, তারপরের বাক্যে এসে ওই সেম কেস আমাদের অফ আছে, এটা হচ্ছে এক্সটেনশন যুক্ত ওয়ার্ড। এই কারণে এটাকে আমরা কি করছি? লাল চিহ্ন করে নিচ্ছি, যে বিগত ক্লাসগুলোতে আমরা এগুলোর নাম দিয়ে ফেলেছি। কিন্তু খেয়াল করেন যে এই যে ফরের আগ পর্যন্ত এ বুক, এবং এই বাক্যে অফের আগ পর্যন্ত দা গো, আগের বাক্যে রাইস, এবং এই যে এ গুড বয়, এই অংশগুলোর নাম আমরা দিতে পারিনি। তার মানে ফাইনিট ভার্বের পরে আমাদের কাছে কয়টা অংশ থাকতে পারে? 3টা। হয় হয় অবজেক্ট বসবে, নয়তো কমপ্লিমেন্ট বসবে, নয়তো এক্সটেনশন বসবে। তো আমাদের এই অংশগুলোর নাম আমরা এক্সটেনশন দিতে পারি না, আমরা এক্সটেনশন পর্যন্ত শিখে এসেছি, তাই কি না বলেন তো? আমরা এখন পর্যন্ত এই অংশগুলোর নাম এক্সটেনশন বলতে পারি না। তার মানে বোঝা গেল এগুলোকে বলা যাবে হয় অবজেক্ট নতুবা কমপ্লিমেন্ট। এই অবজেক্ট এবং কমপ্লিমেন্ট বের করার জন্য আমাদের কাছে যে একটা জনপ্রিয় থেরাপি আছে, এই থেরাপিটার নাম আয়না থেরাপি। আপনারা একটু খেয়াল করেন, আমি নিজে লিখে রেখে দিয়েছি। আয়না থেরাপি কি থেরাপি বলেন তো? এটাকে বলা হবে আয়না থেরাপি। আপনাদের যথার্থে বলে রাখি যে আয়না থেরাপিটা একটা খুবই গুরুত্বপূর্ণ জনপ্রিয় একটা থেরাপি, কারণ আপনি এই আয়না থেরাপির মাধ্যমেই অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট সেটা বুঝতে পারবেন। আয়না থেরাপি কী জিনিস এবার যদি বলেন? আয়না থেরাপি হচ্ছে এমন একটা জিনিস, যদি আপনি আয়নার সামনে আমাকে বা আপনার নিজেকে রাখেন, তাহলে কিন্তু আয়নার অপর দিকে ভাল্লুককে দেখা যাবে না। তার মানে বোঝা গেল, আমি আয়নার সামনে যদি ফুটবলকে রাখি, আয়নার অপর দিকে ফুটবলকেই দেখা যাবে। আমি আয়নার সামনে যদি আমার নিজেকে রাখি, তাহলে আয়নার অপর দিকে কি দেখা যাবে? আমার নিজেকেই দেখা যাবে। তার মানে বোঝা গেল যে আমার কাছে এই বাক্য যে অংশগুলো আছে, খেয়াল করেন, এই যে সাবজেক্ট অংশ, এই যে সাবজেক্ট অংশ, এই যে সাবজেক্ট অংশ, এবং এই যে সাবজেক্ট অংশ, প্রত্যেকটা বাক্যের সাবজেক্ট অংশ আমরা বের করে ফেলেছি। এই সাবজেক্ট অংশটাকে যদি আমি আয়নার একদিকে রাখি, এবং এই যে এই পরে যে অংশটার নাম আমরা অবজেক্ট দিব নাকি কমপ্লিমেন্ট দিব, এটা নিয়ে কনফিউশনের মধ্যে আছি। এই অংশটাকে যদি আরেক দিকে রাখি, তাহলে দেখবেন হয় মিলবে নতুবা মিলবে না। যেমন হিকে যদি আমি দাঁড় করাই, তাহলে দেখবেন এটা কিন্তু এ গুড বয়কে দেখা যাচ্ছে কিনা বলেন তো? হি ইজ এ গুড বয়, মানে সেই তো একজন ভালো ছেলে। সে যখন আয়নার সামনে দাঁড়াবে তখন তাকে দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে। কিন্তু যদি আমরা হিকে দাঁড় করাই, এই হিকে দাঁড় করাই, খেয়াল করেন, এবং পরে যদি এই রাইসকে আমরা যদি নিয়ে আসি, রাইসকে যদি দাঁড় করাই, ভালোভাবে খেয়াল করেন, এই হিকে যদি আমরা দাঁড় করাই, তাহলে কিন্তু আয়নার অপর দিকে ভাতকে দেখা যাচ্ছে না বা রাইসকে দেখা যাচ্ছে না। তারপরে মিলতেছে না। কথা কি ক্লিয়ার কিনা? মিলতেছে না। পরের অংশে এসে, পরের বাক্যে এসে খেয়াল করেন, হিকে যদি আমরা আয়নার একদিকে দাঁড় করাই, এ বুককে যদি আরেক দিকে দাঁড় করাই, এ বুক অংশটাকে, তাহলে দেখেন এটাও কিন্তু মিলতেছে না। কথা কি ক্লিয়ার কিনা? তাহলে মিলতেছে না। আবার দেখেন, দিসকে যদি আমরা দাঁড় করাই আয়নার একদিকে, এবং এই দা গোকে যদি আমরা আয়নার আরেক দিকে দাঁড় করাই, ভালোভাবে খেয়াল করেন, এটাও কিন্তু আমরা কনফিউশনের মধ্যে পড়ে যাব। তাহলে এই 3টা বাক্যে কিন্তু আমরা আয়না থেরাপি দিয়ে অলরেডি বুঝতে পারছি যে হিকে দাঁড় করালে এ গুড বয়কে কি করতেছে? দেখা যাচ্ছে। ওকে, দেখা যাচ্ছে। রাইসকে কি হচ্ছে? দেখা যাচ্ছে না। তারপর দেখেন এ গুড বয়কে দেখা যাচ্ছে না, মানে মিলতেছে না। ওকে,
আর দা গো এই অংশটা কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাচ্ছি, এটা আমাদের দ্বিধাদ্বন্দ্ব হয়ে যাচ্ছে। তো আমরা যেটাকে কনফার্ম করে ফেলতে পারছি আয়না থেরাপি দিয়ে, সেটা সম্পর্কে একটু কথা বলে নেই। এই কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে, এই যে এখানে যে কমপ্লিমেন্ট শব্দ আছে, কমপ্লিমেন্ট, ভালোভাবে একটু খেয়াল করেন কমপ্লিমেন্ট শব্দটা, এই কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে মিলে যাওয়া। কমপ্লিমেন্ট শব্দের অর্থ কী বলছি আমি বলেন? কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে মিলে যাওয়া। কি যাওয়া বলেন তো? মিলে যাওয়া। ওকে, তাহলে মিলে যাওয়া বলতে বোঝানো হচ্ছে যদি আমাদের এই সাবজেক্ট এবং যে অংশটাকে আমরা আয়নার সামনে দাঁড় করাইছি এটা যদি মিলে যায়, যেমন হিকে আমরা দাঁড় করানোর পরে এ গুড বয় মিলে গেছে, তার মানে এটা কি হয়ে গেছে? কমপ্লিমেন্ট হয়ে গেছে। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এই অংশটার নাম কি হয়ে গেছে? কমপ্লিমেন্ট হয়ে গেছে। আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা কি করব এবারে? যে অংশটা মিলে গেছে এই অংশটার নাম আমরা দিয়ে আসি। মিলে গেলে এটাকে বলবো কমপ্লিমেন্ট। আর যে অংশটা মেলে নাই, যেমন রাইস অংশটা মেলে নাই, ওকে, এই দেখেন রাইস অংশটা আমাদের কাছে কি হয় নাই? মেলে নাই। যে অংশটা মেলে নাই এই অংশটাকে আমরা বলবো অবজেক্ট। ওকে, তারপর দেখেন এ বুক অংশ, এটাও কিন্তু আমাদের কাছে মেলে নাই। যখন মেলে নাই তখন এটাকে কি বলবো আমরা বলেন তো? এটাকে আমরা অবজেক্ট বলে দিব। ওকে, এটা কিন্তু আমরা কনফার্ম বলে ফেললাম এবং এটা কিন্তু আমরা নিরূপণ করতে পারলাম। কিন্তু খেয়াল করেন পরের বাক্যটাতে এসে আমরা যদি সবগুলো কেটে দেই, এবারে হিজিবিজি হয়ে গেছে, তাহলে এবার খেয়াল করেন যে আমাদের কাছে এই যে দিস এবং এই যে দা গো, হ্যাঁ তাই কিনা বলেন তো? এটা হচ্ছে সাবজেক্ট অংশ, এটা হচ্ছে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অংশ, কারণ এখানে কোনো ধরনের এক্সটেনশন নাই। তাহলে দা গো আমরা কিন্তু মিলাইতে পারতেছি না, এটা আসলে কি হবে? অবজেক্ট হবে নাকি কমপ্লিমেন্ট হবে? কারণ আপনি দিসকে যদি আয়নার সামনে দাঁড় করান, দা গো মিলবে কিনা ব্যাপারে আপনার একটু সন্দেহ থাকবে। তো এই ধরনের বাক্য যদি আপনি দেখেন তখন আপনাকে একটা গ্রামাটিক্যাল চেক দিতে হবে। কি চেক বলেন তো? গ্রামাটিক্যাল চেক। যেমন আমরা যদি এখানে দেখি সরাসরি খেয়াল করেন, এই ইজ হচ্ছে একটা ফাইনিট ভার্ব। ওকে, তারপর দেখেন আমাদের এই যে অংশটা অফ থেকে শুরু করে নিয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে এক্সটেনশন অংশ। তার মানে মূল অংশ হচ্ছে এই পর্যন্ত, এটা কোনো এক্সটেনশন নয়, এটাকে আমরা অবজেক্ট বলতে পারবো অথবা কমপ্লিমেন্ট বলতে পারবো। এইদিকে সাবজেক্ট আছে। এখন এখানে আমি অবজেক্টও বলতে পারতেছি না, কমপ্লিমেন্টও বলতে পারতেছি না আয়না থেরাপির মাধ্যমে। তাহলে আমাকে গ্রামার দিয়ে চেক করতে হবে। গ্রামারে কি আছে দেখেন, বি ভার্ব আছে 5টা। কয়টা? আমি এই ট্রিক্সটা আপনাকে মনে রাখতে হবে। বি ভার্বে 5টা ভার্ব, 5 সেন্সে 5টা ভার্ব এবং বিকামে পেয়ার, টোটাল হলো কয়টা? 5 5 10টা আর 2টা 12টা। ঠিক আছে, এই 12টা ভার্ব যদি কখনো মূল ভার্বের জায়গায় বসে, কোন জায়গায় বসে? মূল ভার্বের জায়গায় বসে বা ফাইনিট ভার্বের জায়গায় বসে, তাহলে আপনাকে মনে রাখতে হবে ফাইনিট ভার্ব না, মানে প্রিন্সিপাল ভার্বের কাজ যদি করে, তাহলে আপনাকে মনে রাখতে হবে সেই ভার্বগুলো কি হয়ে যায়? লিঙ্কিং ভার্ব হয়ে যায়। আর লিঙ্কিং ভার্বের পরে সবসময় কি কোন অংশ বসে? কমপ্লিমেন্ট অংশ বসে। তাহলে এই যেটাকে আপনি মিলাইতে পারলেন না, এইখানে আপনি কি করবেন? এই ভার্বটার জায়গায় দেখবেন যে আমরা যে 12টা ভার্ব পড়লাম, বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার, 5 সেন্সের স্মেল টাচ টেস্ট লুক হেয়ার, তারপর বিকাম অ্যাপেয়ার, এইগুলো যদি আপনি ভার্ব হিসেবে পান তাহলে আপনাকে বুঝতে হবে এই অংশটার পরে কি আছে? কমপ্লিমেন্ট আছে। কি আছে বলেন তো? কমপ্লিমেন্ট আছে। আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা একটা এক্সাম্পলের দিকে আগাই। এক্সাম্পল একটা লিখে রাখছি আমি, অনেক বড় ধরনের এক্সাম্পল। এটাকে খেয়াল করেন যে এই বাক্যটাতে ইজ রিডিং কি একটা বলেন তো? ফাইনিট ভার্ব। ওকে, তাহলে আমরা যারা ফাইনিট ভার্ব খুঁজে বের করলাম। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করা, আমরা সাবজেক্ট খুঁজে বের করলাম, সাবজেক্ট হচ্ছে হি। তারপরে আমাদের কাজ কি? 3 নাম্বার যে এক্সটেনশন আছে কিনা দেখেন, এই ফর কিন্তু একটা প্রিপোজিশন, তার মানে ফরের পর থেকে শুরু করে নিয়ে আমাদের কাছে যত দূর পর্যন্ত অংশ আছে, এই যে টোটাল অংশটা, এটা হচ্ছে একটা এক্সটেনশন অংশ। এক্সটেনশনকে আমরা আলাদাভাবে কি বলতে পারি? এক্সটেনশনকে আমরা আলাদাভাবে অ্যাডভার্বিয়াল বলতে পারি। তার মানে এই অংশটাকে আমরা অ্যাডভার্বিয়াল অংশ বলতে পারি। একটা ওয়ার্ড থাকলে সরাসরি আমরা কি বলে দিতাম? অ্যাডভার্ব বলে দিতাম, কিন্তু এখানে অনেকগুলো ওয়ার্ড আছে বিধায় এখানে কি বলবো? অ্যাডভার্বিয়াল অংশ। ওকে, তারপর দেখেন এই যে অংশটা আছে এ বুক অংশটা, এটার নাম এখন আমরা দিতে পারি নাই, তার মানে এখানে এক্সটেনশন আছে কিনা সেটাও চেক করতে হবে। দেখা যাচ্ছে এ বুক, এটা কিন্তু কোনো ম্যানার না, কোনো প্লেসও না, কোনো টাইমও না, তার মানে বোঝা গেল এটা হচ্ছে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্টের সূত্র কি? থেরাপি, আয়না থেরাপি। আমরা যদি এই হিকে দাঁড় করাই, এ বুক কি দেখা যায়? না, দেখা যাচ্ছে না। সরাসরি আমরা কি বলবো এটাকে? এটা হয়ে গেল আমাদের কাছে অবজেক্ট। আমরা তাহলে আশা করি এই অবজেক্ট কমপ্লিমেন্টের এই পার্থক্যটুকু বুঝে ফেলছি। এখন ধরেন যদি আমাদের কাছে কমপ্লিমেন্ট হয়ে যায়, এই কমপ্লিমেন্টটা আসলে কয়ভাবে হয়? কমপ্লিমেন্টটা 3 ভাবে হয়, 3 ভাবে শুরু হয়। আমাদের কাছে যে কমপ্লিমেন্ট অংশ দেখেন, এই বাক্যে কিন্তু হি ইজ একটা ফাইনিট ভার্ব, এই ইজ একটা ফাইনিট ভার্ব এবং এই ইজ একটা ফাইনিট ভার্ব, এবং এরপরে যে অংশটা আছে এখানে কোনো প্রিপোজিশন যুক্ত অংশ নাই এবং কোনো ধরনের ম্যানার প্লেস টাইমও নাই। দেখেন খেয়াল করেন, আছে? নাই। তার মানে বোঝা গেল এই যে অংশটুকু আমাদের কাছে আছে এটা হচ্ছে কমপ্লিমেন্ট অংশ, তাই কিনা বলেন তো? কমপ্লিমেন্ট অংশ, কারণ আমরা বি ভার্বকে লিঙ্কিং ভার্ব হিসেবে পাইছি। এবং আরও একটা জিনিস হচ্ছে, যদি আপনি আয়নার সামনে দাঁড় করাই এ গুড বয়কে দেখা যায়, পরের অংশটা যদি আপনি বুঝতে না পারেন লিঙ্কিং ভার্ব হিসেবে কমপ্লিমেন্ট হয়েছে, এবং পরের অংশটাতেও কিন্তু আমরা আয়না থেরাপি দিয়ে বুঝতে পারি।
হিকে দাঁড় করালে আমরা রায়হানকে দেখতে পাচ্ছি। ওকে, কিন্তু খেয়াল করেন এই অংশ তিনটা শুরু হওয়ার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য হচ্ছে এই কমপ্লিমেন্ট অংশ একভাবে শুরু হয়, ডিটারমিনার দ্বারা শুরু হয়। পরের অংশে এসে দেখেন কোনো ডিটারমিনার নাই, তার মানে ডিটারমিনার ছাড়া শুরু হয়। এবং পরের অংশে দেখেন ডিটারমিনার নাই এবং বড় হাতের অক্ষর দ্বারা শুরু হয়েছে। কি দ্বারা শুরু হয়েছে? বড় হাতের অক্ষর, মানে ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়েছে। এটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে কি মনে রাখবেন? মনে রাখবেন এটা যে কমপ্লিমেন্ট অংশ তিনভাবে শুরু হয়, ডিটারমিনার দ্বারা শুরু হয়, ডিটারমিনার ছাড়া শুরু হয় এবং ডিটারমিনার ছাড়া শুরু হলেও কি দ্বারা? বড় হাতের অক্ষর দ্বারা শুরু হয়। এইটা মনে রাখার পিছনে কারণ হচ্ছে কমপ্লিমেন্ট অংশেই যত ঝামেলা তৈরি হয়। এই কমপ্লিমেন্ট অংশের এই তিনটা বেইজের উপরে, তিনটা সিস্টেমের উপরেই পার্টস অফ স্পিচের ধরনগুলো আলাদা আলাদা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা মোটামুটি আজকের ক্লাসটিতে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের পার্থক্যটি বুঝতে পারছি। ধারাবাহিকভাবে পরের ক্লাসটিতে আমরা ফাইনাল আইডেন্টিফিকেশন শিখে ফেলবো, কারণ আমাদের 4টি কাজ অলরেডি শেষ। আগামী পর্বে আমরা 5টি কাজ শেষ করে ফেলবো এবং যে কোনো ধরনের পার্টস অফ স্পিচকে আমরা বাক্য থেকে সঠিকভাবে খুঁজে বের করতে পারবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, কথা হবে নেক্সট ক্লাসে।